আদি উত্তর দেওয়ার আগে আদির বাবা বললেন, আদিবা তো ঠিকই বলেছে। আদি, তুই সাদিয়াকে বিয়ে করবি, শপিংও করে ফেলেছিস, তাহলে এখন আদিবার সাথে এমন করা মানে কি? আপত্তি জানাচ্ছি না, আমি কিছুই করছি না। যা, গাড়িতে যা, আমি চেঞ্জ করে আসছি। না, লাগবে না, আপনার যেতে হবে না। একটু আগেই তো বলছিলি যেন ড্রপ করে দেই, এখন আপত্তি করছিস কেন? আপনি ওখানে গেলে ঝামেলা করবেন, তাই যেতে হবে না। ঝামেলা করব কেন? নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই। তোর প্রতি আমার কোনো রকম অ্যাট্রাকশন নেই, তাই তোর বিয়েতে আমার আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তবে প্রমিস করুন, যাই ঘটে যাক আপনি কোনো সিন ক্রিয়েট করবেন না। করব না, কথা দিলাম। ঠিক আছে, আসুন তাহলে, আমি যাচ্ছি। দুদিনের মেয়ে আমাকে কথা শোনাস, শর্ত দিস? আজ তো আমি তোকে দেখে নিব। আদিবা গাড়িতে যেতে যেতেই আদিত্য আসলো। আদি ড্রাইভ করবে, তাই সামনে বসেছে। আদিবা গিয়ে পেছনে বসতেই আদি চেঁচিয়ে উঠল, আমি কি তোর ড্রাইভার? পিছনে কি, সামনে আয়। আদিবা কথা না বাড়িয়ে এসে বসলো। আদিবার মন আজ বেশ ফুরফুরে, মুখ থেকে যেন হাসি ছড়ছেই না। তবে আদির মেজাজ যথেষ্ট খারাপ হয়ে আছে, মুখ কালো করে ড্রাইভ করছে, মাঝে মাঝে আর চোখে আদিবাকে দেখছে। আদিবা হঠাৎ বলে উঠল, আমাকে কি খুব সুন্দর লাগছে? আদি রাগী চোখে তাকালো। সবসময় রেগে থাকেন কেন? ড্রাইভ বাদ দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছেন, তাই তো বললাম। তুই দেখতে খুবই জঘন্য, বুঝেছিস? আমি তোকে দেখছি না, এমনি তাকিয়েছিলাম। ও, তাই নাকি? তাহলে মনে হয় আরো একটু লিপস্টিক দিতে হবে। বলেই ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে সাইড মিররে দেখে দেখে লিপস্টিক দিতে শুরু করলো। রাগে আদির মাথা ফেটে যাচ্ছে, তাই কোনো সংকেত ছাড়াই গাড়ির স্পিড বাড়িয়ে দিল হুট করে। হুট করেই তাল সামলাতে গিয়ে লিপস্টিক এবড়ে থেবড়ে হয়ে গেল। আদিবা রাগে চোখ বড় বড় করে তাকালো। আদির মুখে দুষ্টু হাসি দেখে আরো খেপে গেল আদিবা। সেও কোনো কিছু না বলে মুখ বাড়িয়ে আদির সাদা শার্টের লিপস্টিক মুছে দিল। কি করলি এটা? বেশ করেছি, আপনি আমার লিপস্টিক নষ্ট করলেন কেন? মাথা মোটা কোথাকার! এখন তুই যখন তোর ম্যাট্রিমনি বফের সামনে যাবি, তোর ঠোঁটের অবস্থা আর আমার শার্টের অবস্থা দেখে বেচারা তো হার্ট অ্যাটাক করবে। আপনি এটা ইচ্ছে করে করেছেন, তাই না? আরে বোকার মতো কান্না জুড়েছিস কেন? আমি তো এমনি বলেছি। দুনিয়ার মানুষ তোর মতো বোকা না। আমার বিয়ে যদি না হয় গলায় দড়ি দিব আমি। আমার বিয়ে। নির্লজ্জ বেহায়া মেয়ে বিয়ের জন্য মরে যাচ্ছে একেবারে। মরবই তো, আমার বুঝি বিয়ে করতে ইচ্ছে করে না? একটা কেন, একসাথে কয়েকটা করে ফেল। আদিবা চোখ মুছতে মুছতে বলল। আপনি আমার বিয়েতে কি গিফট করবেন? প্রশ্নটা করতে দেরি হলেও আদির উত্তর দিতে দেরি হলো না, ফটাফট বলে দিল, আচারের বয়াম। আচার? কিন্তু কেন? আচার দিয়ে আমি কি করব? বিয়ে হোক, তারপর বুঝবি। দেখতে দেখতে গাড়ি এসে থামলো শহরের নামকরা রেস্টুরেন্টের সামনে। আদিবা নেমেই বলল, শাড়ির কুচিটা ঠিক করে দিন তো। আদি এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো আদিবা কথাটা কাকে বলেছে। এই দিক ওই দিক কি দেখেন? আপনাকেই তো বলছি, শালির বিয়েতে কিছু দায়িত্ব তো পালন করতেই হবে, তাই না? শাড়ি এলোমেলো থাকলে বিয়ে ভেঙে যায় যদি। তাই বলে আমি আদিত্য চৌধুরী এখন কারোর শাড়ির কুচি ঠিক করব? কেন? ঠিক করে দিলে কি হাতে ফোসকা পড়বে? তাড়াতাড়ি ঠিক করুন না, নাহলে কান্না জুড়বো কিন্তু। আজব তো। আহ, থাম থাম দিচ্ছি, তবুও এমন অদ্ভুত আওয়াজ করিস না। চোখ দিয়ে পানি বের হয় না, এটা কেমন কান্না খোদা জানে। বেশি কথা না বলে কুচিটা ঠিক করুন। আদি বাধ্য হয়ে নিচে বসলো। উফ, হচ্ছে না, সুন্দর করে করুন না। তবে রে দাঁড়া। আদি উঠে দাঁড়াতেই আদিবা দৌড় দিল। আরে ইডিয়েট, আসতে যা। যে ছেলে দেখা করতে এসেছে তোকে এই অবস্থায় দেখলে তো ভাববে মেয়ের সাথে নয়, ঘোড়ার সাথে মিট করতে এসেছে। চুপ করবেন আপনি? পাত্রীপক্ষে নিজেই এমন বললে পাত্রপক্ষ কখনো মেয়ে পছন্দ করবে? আদি কথা বলতে বলতেই একটা ছেলে এগিয়ে এসে বলল। আদিবা, তাই না? আদিবা তাকিয়ে বলল, মিস্টার সায়ম, তাই না? হ্যাঁ, আসুন, আমি টেবিল বুক করেই রেখেছি। আপনি যান, আসছি। ছেলেটি সামনে সামনে হাঁটছে, আদি পেছন পেছন। আদিবা ফিসফিস করে আবারও আদিকে সাবধান করলো যেন উল্টা পাল্টা কিছু না বলে। টেবিলে আদি আর সায়ন সামনাসামনি বসেছে, আর আদি আদিবার পাশের সিটে। ওনাকে তো ঠিক চিনলাম না। আদি হাত বাড়িয়ে বলল। আদি নাম শুনেই নিশ্চয়ই বুঝেছেন ওর কাছের কেউ। সায়ন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। আদিবা আদির হাত টেনে ছাড়িয়ে নিয়ে বলল, উফ, এত ঘুরিয়ে বলতে হয় কেন? উনি আমার বড় চাচার ছেলে। ও আচ্ছা। এবার বলুন আপনার কি জানার আছে? আরে তেমন কিছু না।
কি আবার জানার থাকবে? আদিবার আগে আদি উত্তর দিল। অনেক কিছু জানার আছে, যেমন আদিবার মাথায় গোবর ছাড়া কিছু নেই, ও ভালো করে অ আ পারে না, অতএব ওকে বিয়ে করলে আপনার বাচ্চারা মূর্খ হবে। দ্বিতীয়, ও রান্না করতে পারে ঠিকই কিন্তু মুখে দেওয়া যায় না। তৃতীয়, ও দেখতে একেবারেই ভালো না, এখানে আসার আগে 3 ঘন্টা ধরে মেকআপ করেছে। চতুর্থ, ও সারাদিন এত ঝগড়া করে যে মহল্লার সব কাক উড়ে গিয়েছে। আদির কথায় আদিবা আর সায়ন দুজনেই অবাক হয়ে আদির দিকে তাকালো। আদিবা ব্যাপারটা হালকা করার জন্য হাসির অভিনয় করতে করতে বলল, কিছু মনে করবেন না, ভাই আপনার সাথে মজা করছেন। উনি কি আমার দুলাভাই হন যে মজা করব? যাই হোক ভাইয়া, এই বিয়ে হচ্ছে না। আপনাকে আমার পছন্দ হয়নি। যে ছেলে বিয়ের আগে মেয়েকে একা রেস্টুরেন্টে ডাকে, সে আর যাই হোক চরিত্রবান হতে পারে না। এই চলো। বলেই আদিবার হাত ধরলো আদি। উফ ভাইয়া, কি করছো তুমি? তুমি কিন্তু প্রমিস করেছিলে উল্টাপাল্টা কিছু করবে না। করিনি তো। উল্টাপাল্টা কিছু করবো না বলেই মুখে কথা বলছি। উল্টোপাল্টা করার হলে তো তোকে এতক্ষণে কানে কপালে থাপড়িয়ে বাসায় নিয়ে যেতাম। ভদ্রমেয়েরা পাত্রী দেখাতে রেস্টুরেন্টে আসে? চুপচাপ বাসার রাস্তা মাপ। দেরি করা তো দৌড়, পিছনে ঘুরে তাকালে এমন মারবো নিজের নাম ভুলে যাবি। আর তুই তাকিয়ে কি দেখছিস? বের হ এখান থেকে। আমার বোনকে রেস্টুরেন্টে ডাকিস, সাহস তো কম না। আদিবার কোথায় বিয়ে হবে সেটা ও না, আমরা বড়রা ঠিক করবো, বুঝেছিস? আপনি জানেন আপনার মাথায় যে সমস্যা আছে। আদি শুনেও না শোনার ভান করে উত্তর দিল না। তবে আদিবাও থেমে নেই, নিজ মনে আদিকে কথা শুনিয়ে যাচ্ছে। আদি তাতে কোনো পাত্তা না দিয়ে আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ফিরল। বাসায় ঢুকেই আদিবা আবারও চেঁচিয়ে উঠল। কখন থেকে এত কথা বলেই যাচ্ছি, আপনার কানে যাচ্ছে না? যাবে না কেন? তুই বলছিস, আমিও শুনছি, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। উত্তর তো দিতেই হবে, আপনি বিয়েটা ভেঙে দিলেন কেন? ভদ্রবাড়ির মেয়েরা রেস্টুরেন্টে বউ দেখাতে যায় না। বিদেশ ফেরত শিক্ষিত একজন ছেলের কাছ থেকে এমনটা আশা করা যায় না। যুগ পাল্টেছে, এখন এইভাবেই বিয়ে হয়। আমাদের বাড়িতে হবে না, চুপচাপ নিজের ঘরে যা। সরাসরি বলুন না আপনার হিংসে হচ্ছে, জেলাস ফিল করছেন। তোর বিয়ে হবে জন্যে আমি জেলাস ফিল করব কেন? সাদিয়া কি তোর চেয়ে খারাপ দেখতে? আমি মুখে যা বলছি মনেও তাই। তোর বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্য নয়, বরং বাড়ির সম্মান বাঁচাতে এমনটা করেছি। আদির কথায় আদিবার মন খারাপ হলো, তাই আর কথা বাড়াতে চাইল না। আদি আবার বলল, তোর যেহেতু বিয়ে করার এত ইচ্ছে হয়েছে, তখন সভ্য নম্র ভদ্রভাবে বিয়ে কর। ম্যাট্রিমনি থেকে আজ বিয়ে করবি, কাল দেখবি ছেলে আগে 3টা বিয়ে করে বসে আছে। বড় ভাই হয়ে এটা তো মেনে নিতে পারি না। তার মানে আপনি এখনো বলবেন না আমায় বিয়ে করতে চান, নাকি আপনি সত্যি সত্যি আমায় বিয়ে করতে চান? এই যে ভালোবাসা, এই পুরোটাই অভিনয়। আপনি আসলে আমায় ভালোবাসেন না। ভালোই যদি বাসবেন, এখনো কেন বলছেন না? না, আমাকে জানতেই হবে আপনার মনে আমি কি সত্যি আছি নাকি নেই। আদিবা কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল। সারাদিনে আর আদির সাথে দেখা হয়নি আদিবার, কারণ আদি নিজের ঘর থেকে সারাদিন বের হয়নি। আশ্চর্য বিষয়, আদি আজ একবারও আদিবাকে ডাকেনি। আদির হুট করে বদলে যাওয়াটা আদিবার ভালো লাগলো না। অজানা কারণেই মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আদি প্রতিদিন সন্ধ্যাবেলায় কফি খায়, এবার অন্তত আদিবাকে ডাকবে সে। সে আশায় আগেই কফি বানিয়ে রেখে দিল। সন্ধ্যা 6টা হবে। আদি নিজের ঘর থেকে বেরিয়ে নিচে আসলো। আদিবা কফির মগ হাতে এগিয়ে গিয়ে দাঁড়াতেই আদি আদিবাকে দেখেও না দেখার ভান করে ফোনের স্ক্রিনে চোখ রেখে বলল, সাদিয়া, আমাকে কফি দিয়ে যা তো। আদিবা অবাক হয়ে বলল, প্রতিদিন তো আমিই কফি দিই। আর দিতে হবে না, এখন থেকে আমার সব কাজ সাদিয়াই করবে। যাই হোক, তোকে একটু পর দেখতে আসবে, রেডি হয়ে নে। আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, দেখতে আসবে মানে? আমার পরিচিত এক সিনিয়র ভাই পাত্রী খুঁজছে, আমি তোর কথা বলাই বললেন দেখতে আসবেন। আপনি আমতা করার মানে কি? আপনি সত্যি আমার বিয়ে দিতে চান? অবশ্যই তোর বিয়ে, না হলে তো আমাদেরটাও হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে দিতে হবে। এখন এত কথা না বলে রেডি হ গিয়ে। আদিবা যাচ্ছে না দেখে আদি জুইকে ডেকে বলল, ওকে একটু সাজিয়ে দে তো জুই। শাড়ির দরকার নেই, জামা পরে মাথায় ওড়না দিলেই হবে। সাজিয়ে দিব বলতে বুঝিনি ভাইয়া। পাত্রী দেখতে আসতে তাই সাজিয়ে দিবি। কিন্তু ভাইয়া। আদি জুইকে কথা শেষ করতে দিল না, অযথাই থমকে বলে উঠল, তোরা সবাই দেখছি বেয়াদব হয়ে গিয়েছিস। এক কথা আমি দুবার বলি না, এখনই আদিবাকে নিয়ে যা, তা না হলে আজ সবার কপালে দুঃখ আছে। আদিবা কিছু বলার সুযোগ পেল না। আদি কি করতে চাইছে আদিবা বুঝলো না।
জুই তাকে সাজাতে সাজাতেই আদির কণ্ঠ ভেসে আসলো। তুই পাত্রপক্ষ এসেছে। আদিবা কিছুই বুঝতে পারছে না, কিন্তু নিচে এসে দেখলো জমজমাট অবস্থা। টেবিল ভর্তি নাস্তা, ফলমূল। এক পাশে বসে আছে আদিসহ বাড়ির বড়রা, অন্য পাশে দুজন অপরিচিত ছেলে এবং একজন ভদ্র মহিলা। আদিবাকে জুই নিয়ে আসতেই আদি উঠে গিয়ে আদিবাকে এগিয়ে আনলো, নিজের পাশের সোফায় বসিয়ে বলতে শুরু করলো। নিজের বোন বলে বলছি না। আদিবা যে শুধু দেখতে সুন্দরী তা কিন্তু না, ওর আচার ব্যবহারও খুব ভালো। সারাদিন বকা দিলেও টু শব্দ করে না। রান্নাবান্না, বাসার কাজ সব পারে। আদি আজ হঠাৎ আদিবার প্রশংসা করছে, ব্যাপারটা কারোরই হজম হলো না। একে অপরের মুখ দেখাদেখি করছিল, ঠিক তখনই আদি বলে উঠল। আশা করছি ওকে আপনাদের ভালো লেগেছে। ভাই, আপনি চাইলে আদিবার সাথে পার্সোনালি কথা বলতে পারেন। আদিবা এবারের কিছু বলতে পারল না। আদি জোর করে আদিবাকে উপরে উঠিয়ে দিল। আদিবা আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না। আদিকে সে একটু জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু আদি যে সত্যি সত্যি বিয়ের আয়োজন করে বসবে কে জানতো। আদিবা কিছু বলছে না দেখে পাশের ছেলেটি বলল, আমি আসি। আপনার কথা আদি যতটা বলেছিল আপনার তার থেকেও সুন্দরী। আমার এই বিয়েতে কোনো অমত নেই। আপনি কি আমার পছন্দ হয়েছে? আদিবা উত্তর দিতে পারল না, চোখ জলে ভেসে আসলো। ইবা মাথা নিচু করে জবাব দিল, ক্ষমা করবেন, আমি এই বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। বলেই আদিবা কেঁদে দিল আর দৌড়ে নিচের ঘরে চলে গেল। আদিবার বিয়ে ভেঙে গিয়েছে। পাত্রপক্ষ বলেছে আদিবাকে পছন্দ হয়নি। তবে এর পেছনে যে আদিবার হাত ছিল সেটা বলেনি, কারণ আদিবা পাত্র মানে আশিককে অনুরোধ করেছিল সে যেন সবাইকে বলে আদিবাকে তার পছন্দ হয়নি, সবাইকে তার ভালোবাসার কথা যেন না জানায়। আশিক মানবিক কারণে আদিবার অনুরোধ রেখেছে, সে বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু কারণ জানায়নি কাউকে। আদিবার বিয়ে ভেঙে গেলেও তার মন বেজায় খারাপ। আদি কি করে তার বিয়ের আয়োজন করতে পারলো? তার মানে সে আদিবাকে সত্যিই আর পছন্দ করে না, ভালোবাসে না। সে নিজের মন থেকে আদিবাকে একেবারেই বের করে দিয়েছে। হ্যাঁ, তাই হবে। তা না হলে আর যাই হোক, আদিবাকে সেজে গুজে অন্য ছেলের সামনে বসতে দিত না, মিথ্যে অভিনয়ের জন্য হলেও দিত না। আদি বরাবরই রকচটা, আদিবার দিকে কেউ তাকাবে সেটা মানতে পারবে না, অথচ আজ নিজেই একা ঘরে একটা ছেলের সাথে পাঠিয়ে দিল। আদির হঠাৎ পরিবর্তন আদিবার মনে দাগ কাটল। সে নিজেকেও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আদির সাথে কথা বলা তো দূর, মুখ দেখা দেখিও বন্ধ করে দিয়েছে। নিজের ঘর থেকে একেবারেই বের হচ্ছে না আদিবা। আদিবা দরজা বন্ধ করে নিজের ঘরে শুয়েছিল। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। আদিবার ধারণা এটা আদির কাজ, তাই সাড়া দেওয়ার প্রয়োজন মনে করল না। আবারও ঠকঠক শব্দ ভেসে আসলো, সাথে আদিবার মায়ের গলা। আদিবা, দরজাটা একবার খোলতো। আদিবা বিরক্ত হলেও মায়ের গলার আওয়াজ শুনে এগিয়ে গিয়ে দরজা খুলল। সাথে সাথে দরজা বন্ধ করে দিতেও চেয়েছিল, কিন্তু আদি সেটা হতে দিল না। আগেই হাত দিয়ে আটকে ধরল। কি চাই? আপনারা এখানে কি করছেন? সরুন, দরজাটা লক করব। আদিবা কিছু বলতে যাবে তার আগে তার মা বলে উঠলেন, আদি ঠিকই বলেছে, ভেতরে চল, তোর সাথে কিছু কথা আছে। আদিবা আপত্তি করতে চেয়েছিল, কিন্তু আদি তার আপত্তি কিংবা সম্মতির জন্য অপেক্ষা করল না। আদিবাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে টেবিলের পাশে থেকে চেয়ার টেনে বসল। আদিবার মা আর সাদিয়াও তার পেছু পেছু এসে বিছানায় বসেছে। আদিবা একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, মা, আমার সাথে তোমাদের কি এমন দরকার বলো তো, যে সবাই দলে বলে এসেছো? আ- 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 আসলে মানে মানে আদি বলছিল। শাহানা বেগমকে থামিয়ে দিয়ে আদি বলে উঠল। আদিবা ভ্রু কুঁচকে তাকালো আদির দিকে। কি ব্যাপার, বাইরে কেন? যা বলার সরাসরি বলুন, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা আমার ভালো লাগে না। এবার বিদেশে গেলে কবে ফিরবো জানি না, তাই কাকিয়া চাচ্ছিল ছোট চাচার সম্পত্তির বন্টনটা করে ফেলতে। মানে বিয়ের পরে কে কেমন আচরণ করবে বলা যায় না, তাই ঝামেলা হওয়ার আগেই কাকিয়ার অংশ কাকিয়াকে আর সাদিয়ার অংশ সাদিয়াকে বুঝিয়ে দিতে চাই। আদির কথায় ভীষণ অবাক হচ্ছে আদিবা। সময় কি মানুষকে এতটাই বদলে দিতে পারে? আদিবা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনার মনে হচ্ছে আমি বিয়ের পর সম্পত্তি নিয়ে ঝামেলা করব? এত ইমোশনাল হওয়ার মতো কিছু তো বলিনি, কেঁদে দিচ্ছিস কেন? আমি তো একবারও বলিনি আমার সম্পত্তি লাগবে। আপনাদের যার যা নেয়ার নিয়ে নিন। মুখে মুখে এমন সবাই বলে। যাই হোক, তোকে ঠকানোর কোনো ইচ্ছে আমাদের নেই। রেডি হয়ে নে, রেজিস্ট্রি অফিসে যেতে হবে, কিছু সই আর ছবি লাগবে।
আমার ভাগের দরকার নেই, আপনারা পুরোটাই নিয়ে নিন। তোর ভাগ না লাগলেও তোর বিয়ের জন্য টাকার দরকার, আর টাকার জন্য সম্পত্তি দরকার। তাছাড়া তুই মুখে বললে তো আর সম্পত্তি নেওয়া যাবে না। আগে সবার ভাগেরটা সবাই বুঝে পাক, তারপর তোরটা তুই যাকে খুশি দিয়ে দিস। নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। বলে আদি চলে গেল। আদিবার কিছু বলতে ইচ্ছে করছে না, খুব কান্না পাচ্ছে তার। সে ছলছল চোখে তাকালো মায়ের দিকে। এসবের কি খুব দরকার ছিল মা? আমাকে এভাবে আলাদা না করলেও পারতে। হতে পারে আমি কম শিক্ষিত, নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তাই বলে বিয়ের পর সম্পত্তি নিয়ে ঝামেলা করব? আদিবা, এইসব আমাদের সিদ্ধান্ত না, আদি চাইছে। আদি 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 সব কিছুতে আদি। আমাদের সব সিদ্ধান্ত ভাইয়া কেন নিবে? কেন মা, তোমরা সবসময় কেন ওর কথাকেই গুরুত্ব দাও? এই বিষয়ে আমাদের আপত্তি জানানোর সুযোগ নেই আদিবা। তোদের নিজের ভাই মানে আমার ছেলে সন্তান নেই, সেই হিসাবে আদি তোর বাবার সম্পত্তির ভাগ পায়। ও যদি ওর ভাগ নিতে চায়, আমরা মানা করি কি করে? উনি এতটা নিচে নামতে পারলেন? এতই টাকার প্রয়োজন ওনার? এই নিয়ে কথা বাড়াস না আদিবা। আজ হোক কাল হোক সম্পত্তির ভাগ হবেই। এখন তুই আপত্তি করলে তোর চাচা ভাববেন আমরা লোভী, আদির ভাগ দিতে চাচ্ছি না। আদিবা আর কিছু বলল না, মনে একরাশ অভিমান নিয়ে বাধ্য হয়েই রেডি হয়ে নিল। আদিবা নিচে আসতেই আদি উঠে দাঁড়ালো। আদির বাবা বললেন। সব কাগজপত্র নিয়েছিস? আদিবা বলল। কোন কাগজ চাচা? তোর সাদিয়ার, তোর মায়ের আইডি কার্ড, ছবিও লাগবে। আমি তো কিছুই নেইনি। ভাইয়া কিছু বলেননি? যাই হোক, ভাইয়া আপনি একটু দাঁড়ান, আমি কাগজগুলো নিয়ে আসছি। সাথে সাথে আদি বলে উঠল। লাগবে না, কাগজপত্রের প্রয়োজন নেই, তুই গেলেই হবে, আয়। বলেই আদি আদিবার হাত ধরে হাঁটতে লাগলো। পেছন থেকে আহমেদ সাহেব বলে উঠলেন। সব কিছুতে বাড়াবাড়ি করা ভালো না আদি। কাগজ ছাড়া কি করে হবে, হ্যাঁ? আর আদি ভাই একা কি করবে? সাদিয়াকেও যেতে হবে। আরে দাঁড়া। আদি তার বাবার কথায় পাত্তা দিল না, আদিবাকে নিয়ে বেরিয়ে গেল। বাইরে এসে আদিবা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল। কি শুরু করেছেন? চাচা কি বলছে শুনতে পাননি? পেয়েছি, কিন্তু আজ সম্পত্তি ভাগাভাগি হচ্ছে না। তুই শুধু বন্টন নামার জন্য আবেদন করতে যাচ্ছিস, তাই অন্য কাউকে যেতে হবে না। তুই চাচার বড় সন্তান, তুই হলেই চলবে। আদি আদিবাকে আর কিছু বলার সুযোগ দেয়নি। আদিবার প্রাতিষ্ঠানিক বিষয় সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তাই আদি যা যা করতে বলেছে তাই করছে। তাছাড়া আদি যদি তাকে ঠকিয়ে সব সম্পত্তি নিয়ে নেয় তাতেও তার আপত্তি নেই, তাই যেখানে সাইন করতে বলেছে সেখানেই করেছে। পড়ে দেখার প্রয়োজন মনে করেনি। সাইন করার পর আদিবার ছবি তোলা হয়েছে। সবশেষে আদি আদিবাকে ওয়েটিং রুমে বসতে বলে নিজে এগিয়ে গিয়ে কিছু কাগজপত্র জমা দিচ্ছিল। কিন্তু কাগজগুলো দেওয়ার পর আদি নিজের ওয়ালেট থেকে কিছু একটা বের করে সামনে বসে থাকা অফিসারকে দেখালো, যা দেখে আদিবার ভ্রু কুঁচকে এলো। কিন্তু আদিকে প্রশ্ন করার সাহস হয়ে উঠল না। সবার সামনে সিন ক্রিয়েট করাটাও উচিত হবে না। তাছাড়া সে এই ব্যাপারটাই পুরোপুরি শিওর না, তাই বাসায় ফিরেই নিজের ঘরে ছুটে গেল। আর আলমারিতে চোখ বুলিয়ে অবাক হলো। আলমারিতে তার সার্টিফিকেট, আইডি কার্ড কোনো কিছুই নেই, কিন্তু আদিবার স্পষ্ট মনে আছে সে তার গুরুত্বপূর্ণ কাগজগুলো ওখানেই রেখেছিল। আর আলমারির চাবিও সবসময় তার নিজের কাছেই থাকে। তাহলে কাগজগুলো কোথায় গেল? তাহলে কি তার সন্দেহ ঠিক? আদির ওয়ালেটে যে আইডি ছিল সেটা তার? আদিবা আর কিছু ভাবতে পারল না, সোজা আদির ঘরে চলে গেল। আদি সবে বাইরে থেকে ফিরেছে, তাই ফ্রেশ হয়ে এসে শার্ট চেঞ্জ করছিল। আদিবাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে আদি কিছুটা বিচলিত হলো। তারপর টি শার্টটা পরে নিল। কি হয়েছে, কিছু বলবি? আদিবা উত্তর দিল না। সে এদিক ওদিক কিছু একটা খুঁজছে। আদি আদিবার গতিবিধি বোঝার চেষ্টা করলো, আর বুঝেও গেল হয়তো। আদি নিজের ওয়ালেটের উপর নজর দিল, সাথে সাথে আদিবাও সেদিকে এগিয়ে গেল, কিন্তু সফল হতে পারল না। আদি তার আগেই ওয়ালেটটা নিজের দখলে নিয়ে নিয়েছে। আদিবা বেশ রুক্ষ কণ্ঠে বলল। আমি আপনার ওয়ালেটটা একটু দেখতে পারি? আদির সোজা সাপটা জবাব। না। না কেন? দিন বলছি। আমি জানি কেন নিতে চাচ্ছিস। আইডি কার্ডটা দেখার জন্য, তাই তো? দেখার কিছু নেই, ওটা তোরই আইডি। ফটোকপি জমা দেওয়ার পর রিয়েল কপি দেখিয়ে কনফার্ম করতে হয়, সেজন্যই দেখিয়েছিলাম। আপনি আইডি দিয়ে কি করছেন সেটা পরের বিষয়, আগে বলুন আপনি আমার আইডি নিলেন কি করে? আদি বাঁকা হাসলো, উত্তর দিল না। আদিবা রাগে তেতে উঠল। আমি জানতাম আপনি কোনো কারণ ছাড়া আমাকে নিজের ঘরে থাকতে দিবেন না, কিন্তু কেন দিয়েছিলেন কারণটা খুঁজেই পাচ্ছিলাম না। এখন বুঝলাম। যাক, দেরিতে হলে বুঝেছিস তো, এই অনেক। চোরের মতো আমার আলমারিতে হাত দিয়েছেন কেন? আদি কখন কি করে তার কৈফিয়ত কাউকে দেয় না।
আর চোরের মতো নয়, অধিকার আছে বলেই হাত দিয়েছি। কিসের অধিকার? এই বাসাটা তোর না আমার, তাই এই বাসা সব কিছুর উপর আমার অধিকার আছে, এমনকি তোর উপরেও। আপনি আমার কাগজপত্র দিয়ে কি করবেন? তেমন কিছু না, সম্পত্তির ব্যাপারে একটু দরকার ছিল তাই নিয়েছিলাম। আমার কাগজ আমাকে ফেরত দিন। কাজ শেষ হয়নি, শেষ হলে দিয়ে দিব। আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। আদি উত্তর দিতে যাবে তার আগেই জুই আসলো ঘরে। ভাইয়া, নিচে একজন ভদ্রলোক আর দুজন মেয়ে এসেছে, তোমার খোঁজ করছে। ও গড, আঙ্কেল চলে এসেছে। আদিবা, যা তো একটু ভালো মন্দ নাস্তার ব্যবস্থা কর, আমার খুব গুরুত্বপূর্ণ কয়েকজন গেস্ট এসেছে। বলে আদি হন্তদন্ত হয়ে নিচে চলে গেল। আদিবা কিছু বলার সুযোগ পেল না, কিন্তু আদি কি করতে চাইছে আদিবার জানতে ইচ্ছে করছে। তাই আদির গেস্টের অজুহাতকে পাত্তা না দিয়ে নিজেও নিচে চলে যেতে চাইলো, কিন্তু সিঁড়িতে গিয়ে থমকে দাঁড়ালো, কারণ আদি গেস্টের অজুহাত দেয়নি, সে সত্যিই গেস্টদের নিয়ে বেশ উদ্বিগ্ন। আদি রীতিমতো দৌড়ে গিয়ে ভদ্রলোকটিকে জড়িয়ে ধরল। লোকটিও যে আদিকে বুকে জড়িয়ে বেশ সন্তুষ্ট হয়েছেন বোঝাই যাচ্ছে। পাশের মেয়ে দুটির মুখেও হাসি। আদিবা কিছুটা কৌতূহলী চোখে জুইয়ের দিকে তাকালো, সাথে সাথে জুই বলল, আমি চিনি না এরা কারা। ভাইয়াকে এর আগে এত আন্তরিক হতে দেখিনি কখনো। আমিও দেখিনি। আদি লোকটিকে বসতে বলে মেয়ে দুটির সাথেও কুশল বিনিময় করলো। তারপর ব্যস্ত হয়ে উপরে আসতে নিল। আদিবা জুইকে সিঁড়িতে দেখে আদি একবার নিচের দিকে দেখে বলল, আদিবা, দয়া করে আমার মান সম্মান নিয়ে আজকে খেলিস না। তুই যদি রান্না না করতে পারিস, করার দরকার নেই, নিজের ঘরে চলে যা। বলে বাবা মায়ের ঘরের দিকে চলে গেল। এই দুই রমণী কে, যার জন্য আদির এত ব্যস্ততা? আদিবাকে জানতেই হবে, তাই সেও আদির পেছন পেছন গেল। ঘরে ঢুকে দেখলো আদি তার বাবাকে টাকা দিচ্ছে। বাবা বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবে, সাথে চিংড়ি, গরুর মাংস। মা, ঘন দুধের পায়েস করো তো। আসলে আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু আদিবাকে নিয়ে বের হতে গিয়ে মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল। এই মেয়েটা সবসময় এত প্যারা দেয়। যাই হোক, কাকিয়াকে নিয়ে একটু সামনে নাও প্লিজ। অরিন, অরিন, কোথায় তুই? বলতে বলতে আদি অরিনের ঘরে চলে গেল। আদিবাকে সে যেন কোনো পাত্তাই দিল না। আদির এমন ব্যস্ততা দেখে মোটামুটি সবাই অবাক হয়েছে। আদিবা ঘর থেকে বের হতেই দেখলো আদি অরিনকে বলছে, সাবধান, একটাও বাড়তি কথা বলবি না, ঠিক আছে? জেসমিন আর সিনথিয়াকে নিয়ে বাগানে ঘুরতে যা। অরিন সন্দেহজনক চোখে আদিবার দিকে একবার তাকিয়ে আদির সাথে নিচে যেতে লাগলো। জুই আবারও মুখ খুলল। আদিবাপু, ঘটনা কি বলো তো? ভাইয়া কি এখন সাদিয়াকে বাদ দিয়ে এই ম্যাম সাহেবদের বিয়ে করবে নাকি? হ্যাঁ, আদিবা চোখ গরম করে তাকালো জুইয়ের দিকে। যাক বাবা, আমি কি করলাম? যা দেখেছি আমার এমনই মনে হচ্ছে, তাই তো বললাম। যদিও বাসার কেউ এই আত্মীয় স্বজনদের চেনে না, কিন্তু আপ্যায়নের কোনো কমতি করা যাবে না, কারণ আদির করা আদেশ সবাই যেন গেস্টদের সাথে ভালো ব্যবহার আচরণ করে। আদির কথা মতো রান্নাবান্না করা হয়েছে। আদিবার অনিচ্ছা সত্ত্বেও তাকে কাজ করতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আদি সবাইকে নিয়ে বসার ঘরে বসলো। আদির বাবা মাও আছে। আদি সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল তার সাথে আঙ্কেলের ভালো সম্পর্ক, তিনি তাকে ছেলের মতোই স্নেহ করেন। কথার মাঝখানে আদি আদিবাকে ডাকলো। আদিবা কিছুটা বিরক্তি নিয়েই এগিয়ে আসলো। আদি সাইড হয়ে আদিবাকে বলল, বস আদিবা। আদিবা আপত্তি করলো না, এসে বসলো। আঙ্কেল, মেয়ে পছন্দ হয়েছে? এটাই আদিবা যার সাথে। আদির কথায় সবাই হাঁ হয়ে তাকালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই লোকটা বলল, তোমার পছন্দই আমার পছন্দ। এটাই আদিবা যার কথা ফোনে বলেছিলাম। তাহলে আংটিটা পরিয়ে দাও। আদির কথায় আদিবা পুরো ভ্যাবাচাকা খেলো, সাথে তার পরিবারের সবাইও। আদির বাবা বলে উঠলেন, এসবের মানে কি আদি? মানে আবার কি? আমার হাতে সময় নেই বাবা, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার অফিস এতদিনে লাটে উঠে গিয়েছে। আদিবার বিয়ে না হলে আমার বিয়েটাও তো হবে না, তাই না? তাই বলে এমন একজনের সাথে বিয়ে? উনি ওর বাবার বয়সী। তোমাদের মেয়েও খুব গুণবতী না, ছেলেরা পছন্দ করে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, আঙ্কেল, আংটিটা পরাও তো। বলেই আদি আদিবার হাত টেনে ধরল। লোকটি আদিবার হাতে আংটি পরিয়ে দিলেন। আদিবা কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। চোখে জল লুকাতে আদিবা ছুটে নিজের ঘরে চলে গেল। আঙ্কেল, বিয়ের তারিখ ঠিক করে জানিয়ে দিব, কেমন? সামনের সপ্তাহেই বিয়ে। লোকটি আদির হাতে হাত মিলিয়ে বিদায় নিলেন। লোকটি বিদায় হতেই ঘরে তুলকালাম শুরু হলো। আদির বাবা প্রচণ্ড খেপেছেন। তুই কি শুরু করেছিস আদি? হ্যাঁ, তুই যা বলবি তাই হবে? আদিবের ব্যাপারে তুই এত বড় সিদ্ধান্ত নিতে পারিস না? কেন পারি না? আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। ওর ভালো তোকে বুঝতে হবে না। ও কেন এমন একটা বিয়ে করবে? কারণ ওর জন্য আমার জীবনটা আটকে আছে।
আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না, আমি হতে দেব না। কিন্তু বাবা, কেন হতে পারে না? বিশ্বাস করো, এই বিয়ে হলে আদিবা রাজরানী হয়ে থাকবে। এটা কোনোভাবেই সম্ভব না আদিবা, কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। আমি রাজি। পেছন থেকে আদিবা শক্ত কণ্ঠে বলে উঠল। কি বললি? যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমি এই বিয়ে করতে রাজি। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করুন। পৃথিবী উল্টে গেলেও আমি এই বিয়ে করব। পরে মত পাল্টাবি না তো? না, এই বন্দি খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসছে। এবার আমি মুক্তি চাই। এবার আমি আপনাদেরও মুক্তি দিব, নিজেও মুক্ত হব। অনেক খেলেছেন আমাকে নিয়ে, আর না। এখান থেকে পড়লে মরার সম্ভাবনা নেই, বড়জোর হাত পা ভাঙতে পারে। আদির কণ্ঠে ধ্যান ভাঙল আদিবার, হকচকিয়ে তাকালো তার দিকে। এই আদির বোধ হয় আদিবার শান্তি সহ্য হয় না, তাই আদিবা কিছু না করলেও জ্বালাতে চলে আসে বারবার। এত সব কাহিনী আদিবার আর ভালো লাগছে না, তাই একটু দম নিতে ছাদে এসেছিল। আদির সেটাও সহ্য হয়নি। আদিবা গিয়ে দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যেই সেও গিয়ে হাজির হলো। আদিবা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে আছে আর নিজের অবস্থার কথা ভাবছিল। হঠাৎ আদি পেছন থেকে এমন কথাও বলে উঠল। আদিবা ভ্রুকুচকে বলল, কি বললেন? বললাম সুইসাইডের চেষ্টাটা বরং বাদ দে, কারণ চেষ্টা করে লাভ নেই, আমি তোকে এত শান্তিতে মরতে দিব না। আপনার ঠিক কি কারণে মনে হলো আমি মরতে চাই? এই বিয়েতে তোর মত নেই আমি জানি, জেদ দেখিয়ে রাজি হয়েছিস। এখন বুঝতে পেরেছিস ভুল করে ফেলেছিস, কিন্তু তোর ঘাড়ের রগ দুটো তো তেরা। তাই নিজের ভুল স্বীকার করতে পারবি না, সেই জন্য এখন আত্মহত্যা কর, ভুলের প্রায়শ্চিত্ত করবি, তাই তো? এত অদ্ভুত কথা আপনার মাথায় আসে কি করে কে জানে? শুনুন, না তো আমি জেদ দেখিয়ে রাজি হয়েছি, আর না তো এখন সুইসাইড করতে এসেছি। আর আমি জীবনে যত ভুলই করি না কেন, কখনো আত্মহত্যার মতো জঘন্য কাজ করব না। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। কিন্তু তুই বরাবরই ন্যাকা টাইপের মেয়ে, তাই তোর কথার কোনো ভরসা নেই। আচ্ছা, আপনি কবে আমার পিছু ছাড়বেন বলুন তো? আমি ইচ্ছে করে এসেছি নাকি? তুই অনাকাঙ্ক্ষিতভাবে মরে গেলে আমি ফেঁসে যাব না, তাই তো আসতে বাধ্য হয়েছি। ভালো করেছেন। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে তারা গুনুন, আর আমায় যেতে দিন। বলেই আদিবা পা বাড়ালো। আদি পেছন থেকে গম্ভীর গলায় বলে উঠল, আদিবা, সামনের শুক্রবার তোর বিয়ের দিন ঠিক করা হয়েছে। আদির কথায় পা দুটো আটকে গেল আদিবার। পেছন ঘুরে তাকালো। আদি অন্যদিকে তাকিয়ে কথাটা বলেছে, তবে আদির মধ্যে ফাজলামি আচরণটা আর নেই। সে যেন এক মুহূর্তেই বদলে গিয়েছে। চঞ্চলতা বিলীন হয়ে মুখ কালো হয়ে এসেছে। আদির কি মন খারাপ লাগছে জানতে ইচ্ছে করলো আদিবার, কিন্তু আদি তার দিকে তাকায়নি, তাকিয়ে আছে ছাদের ওপাশটায়। আদিবা কি বলবে, কিভাবে বলবে, ভাবতে ভাবতেই আদি আবারও নীরব গলায় প্রশ্ন করলো। তোর কি আমাকে কিছু বলার আছে আদিবা? আদিবা উত্তর দিতে পারল না। অনেক কিছু বলতে ইচ্ছে করলেও কথাগুলো যেন কোথাও এসে আটকে যাচ্ছে, মুখ ফুটে বের হচ্ছে না কথাগুলো। আদিবা ঠায় দাঁড়িয়ে আছে। কিছু বলার নেই তাই না? কী বা বলবি? তোর তো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। আমি বেহায়ের মতো তোর পিছন পিছন ঘুরি, তোকে ডিস্টার্ব করি। যাই হোক, তুই এখন যেতে পারিস। আদিবা ফিরল না, দাঁড়িয়ে রইল। আদি বেশ কিছুক্ষণ নীরব মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ পেছন ঘুরে আদিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠল, তোকে যেতে বললাম না, গেলি না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? আদির ধমকে ভেতরটা কেঁপে উঠল আদিবার। আমি মানে নাটক করতে খুব ভালো লাগে তাই না? তোর এই সহজ সরল চেহারার পিছনে লুকানো বিষাক্ত চেহারাটা দিন দিন আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছে। আমি বিষাক্ত? তোর কি তা মনে হয় না? জানিস আমি সবচেয়ে বেশি ঘৃণা করি কাদের, যারা মুখে মধু অন্তরে বিষ রেখে চলে। মানে? তুই কতটা জেদি সেটা আমার চেয়ে ভালো বোধ হয় কেউ জানে না। তুই তোর জেদ রাখতে খুন করতে দুবার ভাববি না। তোর সাথে সারা জীবন পার করা জাস্ট অসম্ভব। তোর সাথে থাকলে হয় তোকে খুন করতে হবে অথবা নিজেকে। আমি এতটাই? হ্যাঁ, তুই এতটাই বিষাক্ত। আর আপনি কখনো আমাকে এতটুকু শাস্তি দিয়েছেন আপনি? আদি আবারও চেঁচিয়ে উঠল, না, দেইনি। আমি খারাপ, এই দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে আমি। আমার সাথে থাকা যায় না জন্যই তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি। আমি বের করে দিয়েছিলাম? বাধ্য করেছিলি, আমাকে বেরিয়ে যেতে বাধ্য করেছিলি। আমি তোর দুমুখো আচরণ মেনে নিতে পারিনি, জন্যই চলে গিয়েছিলাম। যাই হোক, তুই এখন এখান থেকে যা প্লিজ। আমি তো যেতেই চাই, আপনি যেতে দিচ্ছেন কোথায়? আমাকে প্লিজ আপনার ছায়া থেকে মুক্তি দিন। আদি আর কিছু না বলে এসে ঘাড়ে ধাক্কা দিয়ে আদিবাকে বের করে দিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল। আদিবা কথা বাড়ালো না, ছলছল চোখে নেমে আসলো। আদির ব্যবহারে কষ্ট পেল আদিবা। আর যাই হোক, এটাকে ভালোবাসা বলে না। এক মুহূর্তে ভালো, এক মুহূর্তেই ঘাড় ধাক্কা, এটা কিছুতেই ভালোবাসা হতে পারে না। আদিবা সারা রাত চোখের জলের সাথেই কাটিয়ে দিল।
পরের দিন সকালে খাবার টেবিলে সবাই আসলেও আদি কিছুতেই আসতে চাচ্ছিল না। জুই এক প্রকার জোর করেই নিয়ে এসেছে। আদিবা সবাইকে নাস্তা দেয়, প্রতিদিনের মতো আদির পাতে খাবার দিল, কিন্তু সাথে সাথে আদি উঠে গেল।